2025 সালে ক্রোয়েশিয়ায় আপনার সিজনাল কর্মী হিসেবে 70,000 কর্মী নিয়োগ দেওয়া হবে। এটা একদম পরীক্ষিত এবং প্রমাণিত। সেই সাথে ক্রোয়েশিয়ার জন্য সুখবর, তার কারণ 3 বছরের ওয়ার্ক পারমিট এবং 3 বছরের টিআরসি কার্ড অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে, বাট কিছু শর্ত সাপেক্ষে সেগুলো দেওয়া হচ্ছে। বাট দুঃখের খবর এটাই, ক্রোয়েশিয়ার যে বর্তমান সার্বিক পরিস্থিতি সেটা খুবই ভয়াবহ। তার কারণ বর্তমানে যারা ক্রোয়েশিয়াতে অবস্থান করতেছে তাদেরকে বিভিন্নভাবে আপনার হেনস্থার শিকার করা হচ্ছে। সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবর মতো ক্রোয়েশিয়ার 3টি টপিক নিয়ে আজকে আমি আলোচনা করব, তার কারণ এই 3টা টপিক আপনাদের জানা খুবই দরকার এবং খুবই গুরুত্বপূর্ণ। সেই সাথে আমি বলে দেব বর্তমান ক্রোয়েশিয়ার যে সার্বিক পরিস্থিতিটা, আপনি আবেদন করবেন কিনা এবং এখানে কিছু নিয়ম চেঞ্জেস আসছে সেই বিষয়গুলা। সো সর্বোপরি আমি বলবো আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যে সকল ভাইরা আপনারা ক্রোয়েশিয়া আসবেন তাদের জন্য। আশা করি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা বেল আইকনটি টিপে দিবেন। আর যদি এটা সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক। সিজনাল ভিসায় 70,000 কর্মী নেবে। হ্যাঁ, সেটা ঠিক আছে, বাট সেটা কোন দেশ থেকে এবং কোন কোন খাদে এবং এটা বাংলাদেশিদেরকে নিবে কিনা সে বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আমি একদম আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে প্রমাণ সহ দেবো, তার কারণ অনেকে আমাকে প্রশ্ন করেন আমার এই কথাগুলোর ভিত্তি কি। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই চার্টটির আপনার একটা প্রতিবেদন অনুসারে ক্রোয়েশিয়াতে 70,000 কর্মী প্রয়োজন হবে। এটা ট্যুরিজম বেসড সেক্টরে, বাট সেই কর্মীগুলোকে খুঁজে বের করা তাদের জন্য একটি চ্যালেঞ্জ। তার কারণ হচ্ছে আপনারা সবাই জানেন যে সিজনাল ওয়ার্কের যে কর্মীগুলো আসে বেশিরভাগ তারা তাদের যে আশেপাশের দেশগুলা সেই দেশগুলা থেকে আসে। এবং এখানে পরিলক্ষিত একটা জিনিস সেটা হচ্ছে যে যারা বোসনিয়া বা সার্বিয়া থেকে যারা আসে তারা একটা সিজনেই কাজ করে আবার চলে যায়। বাট বড় বড় যে কোম্পানিগুলা তাদের বিগত দিন থেকে তাদের সঙ্গে একটা কানেক্টেড থাকে। তারা তাদেরকে আবার পুনরায় আহ্বান করলে তারা এখানে এসে সিজন শেষ করে চলে যায়। বাট প্রবলেমটা এসে দাঁড়ায় যে সকল ছোট ছোট কোম্পানি রয়েছে তাদের ক্ষেত্রে, তাদের কর্মী হায়ার করার জন্য আমাদের বাংলাদেশিদের মতো বা এশিয়ান কান্ট্রির উপর ডিপেন্ড করতে হয়। এবং সেই জিনিসটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, একদম তারা এখানে আর্টিকেল ভাবে একদম উল্লেখ করে দিয়েছে। আমি আপনাদের বোঝার স্বার্থে এটাকে ট্রান্সলেট করে বাংলায় বলতেছি। সেক্ষেত্রে আমি বলবো যে যে সকল ভাইয়েরা আপনারা সিজনাল ভিসায় আসতে চান, সেটা বাংলাদেশ থেকে হবে কি হবে না এটা আগে মেক শিওর করতে হবে আপনি যার মাধ্যমে আবেদন করবেন সেই এজেন্সি এবং যে কোম্পানিতে যাবেন তার উপর। এখানে 70,000 কর্মী নেবে এই কথার উপর বেসিস করে হুটহাট করে আপনি আবেদন করে দেবেন তাহলে আপনি ভুল করবেন। তো চলুন, এখানে আপনাদের কিছু ফ্যাসিলিটি রয়েছে। এখানে আপনি 3টা মানে সেক্টরে আপনি আসতে পারবেন, 3টা কাজের উপর বেসিস করে। সেক্ষেত্রে যদি আপনি অভিজ্ঞ হয়ে থাকেন ওয়েটার, আপনার স্যালারিটা কেমন হতে পারে? আপনার স্যালারিটা 1400 ইউরো থেকে 1600 ইউরো পর্যন্ত ভ্যারি করবে। আর আপনি যদি কুকিং বা রাঁধুনি হয়ে থাকেন বা আপনি ভালো একজন শেফ, সেক্ষেত্রে আপনার বেতনটা 1600 ইউরো থেকে 1800 ইউরো পর্যন্ত ভ্যারি করবে। এবং যদি আপনি কোনো গৃহকর্মী বা পরিচ্ছন্ন কর্মী বা ক্লিনিং এর কাজে আসেন সেক্ষেত্রে আপনার বেতনটা 1300 ইউরো থেকে 1400 ইউরো পর্যন্ত ভ্যারি করবে। তো আমি মনে করি এটা একটা ভালো অপরচুনিটি। এটা একটা ভালো বেতন আপনাদেরকে অফার করতেছে। বাট এখন মানে যে জিনিসটা এসে দাঁড়াচ্ছে এটা আমি একটু পরে ক্লিয়ার করব। দেখেন, ডে বাই ডে ক্রোয়েশিয়াতে আপনার যে সিজনাল কর্মী এবং ট্যুরিজম বেসড একটা কান্ট্রি, তাদের কর্মীর চাহিদাগুলো আরো বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে বর্তমান যে সার্বিক পরিস্থিতি চলতেছে, যতটুকু আমি আশা করতেছি এবং যতটুকু লিক্স পাচ্ছি, ইনশাল্লাহ বাংলাদেশ থেকেও আসতে পারবেন, বাট স্কিল ওয়ার্কার হতে হবে। সো আমি আপনাদেরকে অনুরোধ করব যে এখনই আপনারা একটা কাজ শিখে রাখেন এবং একটা কাজের ভিডিও আপনারা তৈরি করে রাখেন, আপনার ড্রেস পরে একটা ছবি তৈরি করে রাখেন। এক কথায় আপনি যে স্কিল ওয়ার্কার সেটা আপনি নিজেকে তৈরি করেন এবং নিজেকে তৈরি করে ভালো একটা মাধ্যম দিয়ে ভালো একটা কোম্পানিতে আবেদন করেন, ইনশাল্লাহ আপনি আসতে পারবেন। আর তার কারণটা কি দেখেন, আমি আপনাদেরকে বোঝাচ্ছি একদম স্পষ্ট। এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেখানে 2022 সালে আপনার মোটামুটি 30,000 কর্মীর দরকার ছিল এবং সেটা মোটামুটি আপনার হাফ আই মিন 6 মাসের ভিতরেই সেটা ড্রপ করে 2023 সালে আপনার 21,000-এ নেমে আসে। বাট 2025 সালে আপনার 70,000 কর্মীর দরকার। তো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারতেছেন যে তাদের ডে বাই ডে যে ট্যুরিজম বেস্টের যে তাদের যে সিজনাল ওয়ার্কের যে কর্মীগুলো থাকে তাদের চাহিদাটা দিন দিন কেমন বাড়তেছে। সেক্ষেত্রে দেখেন আমি বিগত দিনের তাদেরই একটা হিস্টোরি ওপেন করে দিচ্ছি। এখানে ক্রোয়েশিয়ান ফরেন মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র সেইখান থেকে একদম মানে রিপোর্ট অনুসারে আপনার 38,000 বসনিয়ার যে আপনার নাগরিক তারা এসেছিল কাজ করার জন্য। এবং এটা 2024 সালের হিসাব। নেপাল থেকে আপনার মোটামুটি 35,000 সামথিং আসে এবং সার্বিয়া থেকে মোটামুটি আপনার 28,000-এর মতো আসে। সো তাদের এই র্যাঙ্ক অনুসারে আপনারা দেখতে পাচ্ছেন যে নেপাল র্যাঙ্কিং এ এগিয়ে যাচ্ছে এবং নেপাল মোটামুটি তাদের যে রেসিডেন্ট ইস্যু হয়
নেপালিয়ান যে ভাইয়েরা আছে তাদের রেসিডেন্টটা বেশি ইস্যু হয়েছে। তার কারণ কি? তার কারণ একটাই, তারা এখানে এসে একটা নির্দিষ্ট সময় কাজ করে আবার তারা চলে যায়, আবার তারা আসে। আর বাংলাদেশিদেরকে সিজনাল ওয়ার্ক ভিসা দিলে দেখা যাচ্ছে তারা এখানে এসে এখানে এই কাজ তো করতেছে না, উপরন্তু তারা এখান থেকে অন্য দেশে চলে যাওয়ার যে একটা প্রবণতা সেটা কাজ করে। সো আমি আপনাদেরকে বলবো যে এমতো অবস্থায় আপনারা যদি ক্রোয়েশিয়ার জন্য আবেদন করতে চান যে 70,000 কর্মী নিবে, সো জিনিসগুলো আগে বুঝবেন, নিজেকে প্রশ্ন করবেন, ভাই আবেগ দিয়ে কোনো কাজ করবেন না, বিবেক দিয়ে কাজ করবেন। তো চলুন এবার এই বিষয়গুলো আমি আপনাদেরকে প্রমাণ সহ ক্লিয়ার করতেছি। ফার্স্ট অফ অল, ক্রোয়েশিয়ার যে সার্বিক পরিস্থিতিটা সেটা আপনাদের জানার দরকার। তার কারণ এখন বর্তমানে যে সকল ভাইরা ক্রোয়েশিয়া আছে আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন, ক্রোয়েশিয়ার যে ইমিগ্রেশন অফিসার গুলো রয়েছে, ইমিগ্রেশন যে রোলস গুলো রয়েছে সেগুলো একদম স্ট্রেট ফরওয়ার্ড হতে যাচ্ছে। সেটার ধারাবাহিকতায় বর্তমানে বেশিরভাগ বড় বড় যে সিটিগুলো রয়েছে এবং ছোট ছোট সিটিগুলো রয়েছে সবখানে আপনার কন্ট্রোল করা হচ্ছে। কন্ট্রোলে বাংলাদেশি না শুধু, প্রত্যেক দেশের যে সকল ফরেন নাগরিক ক্রোয়েশিয়াতে রয়েছে তাদের আপনার যে টিআরসি কার্ডগুলো এগুলো চেক করা হচ্ছে। আমার কয়েকটা ভাইয়ের সঙ্গে কথা হয়েছে, তাদেরও আপনার এইভাবে চেক করা হচ্ছে। সো এটা থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারতেছি, ক্রোয়েশিয়া মোটামুটি আপনার নিজেকে নিট এন্ড ক্লিন করতেছে। অবৈধ অভিবাসন প্রত্যাশী যে সকল ভাইরা রয়েছে তাদেরকে এই দেশ থেকে বের করে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে। ক্রোয়েশিয়া তাদের নিজেকে নতুন করে একটা সাজানোর চিন্তা ভাবনা করতেছে। সে পরিপ্রেক্ষিতে এখন আমি যে কথাগুলো বলবো, যে সকল ভাইরা ক্রোয়েশিয়া থেকে আপনারা এই ভিডিওটা দেখতেছেন, আমি তাদেরকে অনুরোধ করবো যে আপনারা একটু সাবধান থাকার চেষ্টা করবেন। তার কারণ যে জিনিসগুলো আপনাদের প্রবলেমটা বেশি হচ্ছে সেটা হচ্ছে যে আপনার যে সকল ভাইরা ড্রাইভিং সেক্টরে যারা কাজ করেন তাদের প্রবলেম হচ্ছে। দেখা যাচ্ছে আপনার এই সেক্টরটাতে আপনারা অনেকে আছেন যারা 2 নাম্বার লাইসেন্স এখানে ইস্যু করে তারপর আপনারা ক্রোয়েশিয়ান লাইসেন্স করে কাজ করার চেষ্টা করতেছেন, এবং দেখা যাচ্ছে আপনারা অনেকে অনেক ধরনের ভিসায় এখানে আসছেন, বাট এখানে এসে আপনারা ট্যাক্সি ড্রাইভ করার চেষ্টা করতেছেন। সো এমতো অবস্থায় যদি আপনাকে ক্রোয়েশিয়ান ইমিগ্রেশন পুলিশ ধরে তো তাহলে আপনার প্রবলেম হবে। আবার অনেকের দেখা যাচ্ছে যে আপনাদের টিআরসি কার্ডের মেয়াদটা শেষ হয়ে যাবে এবং আপনাদের পারমিটের মেয়াদ শেষ হয়ে গেছে, তাদেরও সমস্যা হচ্ছে। আবার অনেকেই দেখা যাচ্ছেন যে আপনাদের টিআরসি কার্ডের মেয়াদ রয়েছে, এভরিথিং সবকিছু রয়েছে, বাট আপনাদের যে মানে ট্যাক্সটা প্রপার ভাবে আপনাদের ট্যাক্সটাকে পে করা হচ্ছে না। সেই কারণে দেখা যাচ্ছে যে আপনার যে মালিক তারা আপনার টিআরসি কার্ড এভরিথিং সবকিছু ঠিকঠাক রয়েছে, বাট আপনার যে ট্যাক্সটা সেটা পে করতেছে না, তার জন্য আপনার সমস্যা হচ্ছে। এমত অবস্থায় যদি আপনাকে ধরে তাহলে আপনার টিআরসি কার্ডটা ভেঙে আপনাকে ডিটেনশন সেন্টারে পাঠাচ্ছে, আবার অনেকে ডিপোর্ট করে দিচ্ছে। সো আমি আপনাদেরকে অনুরোধ করব যে যে সকল ভাইরা আপনারা এখন বর্তমানে ক্রোয়েশিয়াতে আছেন আপনারা চেষ্টা করবেন প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার জন্য। তার কারণ এখন যে সার্বিক পরিস্থিতিটা খুবই উত্তাল, এই যে কাজগুলো করা হচ্ছে। তো চলুন এবার এটার মূল পয়েন্টে আসি যে কেন এখন এইভাবে ধরপাকড় করা হচ্ছে। বিগত দিনে এরকম স্ট্রেট ছিল না, এবং ক্রোয়েশিয়ার যে সার্বিক পরিস্থিতিটা এটা চেঞ্জের যে কারণটা সেটা কি, এই যে চেঞ্জেস বা এই যে কারণটা সেটা যারা নতুন আপনারা ক্রোয়েশিয়াতে আসবেন তাদের জন্য। তো চলুন এ বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনাদেরকে এতটুকুই শুধু ইনশিওর করব, এই যে চেঞ্জেস গুলা এবং বর্তমানে যে ক্রোয়েশিয়ার যে সার্বিক পরিস্থিতি আপনাদেরকে 3 বছরের টিআরসি কার্ড করে দিচ্ছে, এইতে এত সব সুযোগ সুবিধা, এগুলোর একটাই মুখ্য উদ্দেশ্য। তার কারণ হচ্ছে ক্রোয়েশিয়া নিজেকে নতুন করে সাজাবে। নিজেকে নতুন করে সাজানোর তাদের একটাই উদ্দেশ্য। আপনারা সবাই জানেন ক্রোয়েশিয়া একটা ট্যুরিজম বেসড কান্ট্রি। এখন এখানকার যে নিয়ম শৃঙ্খলা গুলা এগুলাকে লাগাম টানার জন্য এই অবস্থা, এবং বিগত দিনে যে প্রবলেম গুলো হয়েছে সেই পরিপ্রেক্ষিতে এখন বর্তমানে ক্রোয়েশিয়াতে যারা অবৈধ রয়েছে তাদেরকে বেছে বেছে ধরে ধরে একটা সলিউশন এনে বর্তমানে আবার যারা নতুন করে আসতে চাচ্ছে তাদের জন্য একটা সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে। তার কারণ যারা এখানে সিজনাল ভিসায় আসে তারা একটা সিজন শেষে চলে যাবে, এটাই হচ্ছে এই যে সিজনাল ভিসার যে মূল মন্ত্রটা সেটা। বাট বাংলাদেশিরা বিগত দিনে কি করছে এবং ক্রোয়েশিয়াতে কি হয়েছে এগুলো আপনারা সবাই জানেন। তো চলুন এবার কথা বলা যাক যে কেন আপনার যে 3 বছরের টিআরসি কার্ডটা করে দিচ্ছে এবং এটার সুযোগ সুবিধাগুলা কি। আমি যে বলেছিলাম আমার সাথে অনেকে একমত হননি, বাট দিন শেষে আপনাদের একমত হতে হচ্ছে। তার কারণ এটা অলরেডি চালু হয়ে গেছে, 3 বছরের টিআরসি কার্ড দিচ্ছে, বাট এখানে কিছু প্রবলেম রয়েছে। প্রবলেমগুলা কি সেটা আপনার দেখা যাচ্ছে যে আপনার কোম্পানির আন্ডারে হচ্ছে, এবং কোম্পানি যাকে মনে করতেছে যারা 3 বছরের টিআরসি কার্ড পাওয়ার যোগ্য, যারা কোম্পানি ট্রাস্টেবল তাদেরকে করে দিচ্ছে। সো এমতো অবস্থায় যদি আপনাকে কোম্পানি টিআরসি কার্ড করে দেয় 3 বছরে, সেক্ষেত্রে আপনার যেরকম একটা সুবিধা রয়েছে ঠিক সেরকম একটা অসুবিধাও রয়েছে। আপনারা সবাই জানেন যে ক্রোয়েশিয়াতে আপনার কাজকর্মগুলো কেমন হয়। সেক্ষেত্রে আমি বলবো যে 3 বছরের যে টিআরসি কার্ডটা এটা কোম্পানির উপর ডিপেন্ডেন্ট। এটা অন্যান্য দেশের মতো ফর এক্সাম্পল পোল্যান্ড বা স্পেন বা পর্তুগালের মতো গভর্নমেন্টের আন্ডারে না, এটা আপনার কোম্পানির উপর ডিপেন্ডেন্ট। কোম্পানি যখন ইচ্ছা তখন ক্যান্সেল করে দিতে পারবে। সো এমতো অবস্থায় যদি কোনো কোম্পানি কাউকে 3 বছরের টিআরসি কার্ড করে দেয় তার মানে হচ্ছে যে আপনারা সেই কোম্পানিতে মানে চুক্তিবদ্ধ হয়ে গেলেন, আপনি আর অন্য কোনোখানে যেতে পারবেন না।
যেমন ধরেন যারা এখন 1 বছরের টিএসসি কার্ড পাচ্ছেন, তাদের যে একটা বেনিফিট, 1 বছর পরে কন্ট্রাক্ট শেষ হলে আপনারা নতুন করে আবার কাজ করতে পারেন। তো এখন এই কন্ট্রাক্টটা 3 বছরের হয়ে যাবে। আপনার মালিক চাইলে আপনাকে ক্যান্সেল করে দিতে পারবে। আপনি যে কোনো সময় অন্য একটা ভালো অপরচুনিটি পেলে আপনি যেতে পারবেন না। সো একটা জিনিস আমি মেক শিওর করব, 3 বছরের টিআরসি কার্ডটা কোম্পানি যাদেরকে মনে করতেছে ট্রাস্টেবল তাদেরকে দিচ্ছে। যার কাছে মনে হচ্ছে যে, মানে ফর এক্সাম্পল কোনো কোম্পানির মনে হচ্ছে যে আমি এখানে এসে আমি 3 বছর এই কোম্পানিতে থাকবো, আমি অন্য কোনোখানে চলে যাবো না, তাদেরকে করে দিচ্ছে। আবার যে সকল ভাইরা 3 বছরের টিআরসি কার্ড পাবেন বা করার চেষ্টা করবেন, সো সব জিনিসগুলো চিন্তা ভাবনা করে তারপরেই করবেন। তার কারণ 3 বছরের কন্ট্রাক্ট হয়ে গেলে আপনি অন্য কোনোখানে যেতে পারবেন না। আপনার যে কোম্পানি, মানে সে যখন ইচ্ছা তখন আপনাকে পারমিট টিআরসি কার্ডটাকে ক্যান্সেল করে দিতে পারবে। সো ওভারঅল আমি বলবো যে এটার যেরকম একটা বেনিফিট আমরা আশা করতেছিলাম গভর্নমেন্টের আন্ডারে হবে, সেটা হয়নি, সেটা কোম্পানির আন্ডারে রয়েছে। তো চলুন এবার কথা বলা যাক যে আপনার কি করা উচিত। আপনি কি এখানে আসবেন বা আসবেন না, বা বিগত দিনে যারা এম্বাসিতে আবেদন করে বসে আছেন তাদের কি অবস্থা। যারা বিগত দিনে এম্বাসিতে আবেদন করে বসে আছেন তাদের বিষয়ে যদি কথা বলতে চাই, ভিডিওটি আরো অনেক বড় হয়ে যাবে। বাট সর্বোপরি আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো যে নতুন আপনারা যারা চিন্তা ভাবনা করতেছেন আসবেন, তাদের জন্য কতটুকু যৌক্তিক হবে। যারা নতুন আসতে চাচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো, দেখেন ক্রোয়েশিয়ান কোম্পানিরা মোটামুটি বাংলাদেশিদেরকে নিয়ে আপনার কোনো রিস্ক নিতে চাচ্ছে না। তার কারণ এখন একটা পারমিট বের করতে হলে আপনার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ডিপোজিট রাখতে হয়। সো সর্বোপরি আমি বলবো যে কিছু কিছু সেক্টর এবং কিছু কিছু কোম্পানি রয়েছে এবং কিছু কিছু কাজ রয়েছে যে কাজগুলো শুধুমাত্র আমাদের বাংলাদেশি ভাইকে দ্বারাই সম্ভব। সো এমত অবস্থায় আমি বলবো যে আপনি যদি এরকম কোনো ট্রাস্টেবল এজেন্সি খুঁজে পান যে একটা একজ্যাক্টলি ভালো একটা কোম্পানিতে আপনার জন্য আবেদন করবে, তো তাহলে আপনারা ইনশাল্লাহ ক্রোয়েশিয়ার জন্য মুভ করতে পারেন। আদারওয়াইজ আমি বলবো যে ক্রোয়েশিয়ার জন্য এখন আপাতত মুভ না করে এই মাসটা আপনারা দেখেন, তারপর আপনারা চিন্তা ভাবনা করেন। তার কারণ এই মাসে মোটামুটি আপনার একটা ফাইনাল ডিসিশন চলে আসতেছে। ক্রোয়েশিয়ার যে অবৈধ কর্মীগুলো তাদেরকে বের করে দিচ্ছে এবং অবৈধ যে লোকগুলো রয়েছে তাদের একটা ব্যবস্থা করতেছে। সো আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই মাসটা ওয়েট করতে পারেন, তারপর আপনারা ডিসিশন নিতে পারেন। বাট বারবার বলি যে ট্রাস্টেবল লোক ছাড়া, স্কিল ওয়ার্কার ছাড়া এখন ক্রোয়েশিয়াতে আপনার মানে চিন্তা ভাবনা করাটাই বোকামি। তার কারণ ক্রোয়েশিয়া বিগত দিনে ইউরোপের দ্বারটাকে যেভাবে উন্মুক্ত করে দিয়েছিল, বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকালে সেই জিনিসটা কিন্তু আর নেই। আপনাদের মনে এখন অনেকেই প্রশ্ন আসতে পারে যে তাহলে ভিসা কি হচ্ছে বা পারমিট কি বের হচ্ছে। ভাইয়া পারমিট বের হচ্ছে এবং ভিসা হচ্ছে, বাট দেখা যাচ্ছে বিগত দিনে যারা জমা দিয়েছিলেন তারা যদি 100 জন জমা দিয়ে থাকেন সেখান থেকে 4 থেকে 5 জন ভিসা পাচ্ছেন। যারা পারমিটের জন্য 150-200 আবেদন করেছেন তাদের এখান থেকে 5টা-6টা পারমিট উঠতেছে। ঠিক এইভাবেই কাজ চলতেছে। সো এই যে প্রবলেমটা, এটা যে শুধুমাত্র আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে তা কিন্তু না। শুধু যে বাংলাদেশিরা এই দেশে এসে পালিয়ে গিয়েছে এরকমটাই কিন্তু না, অন্যান্য দেশ থেকে যারা আসে তারাও কিন্তু পালিয়ে যায়। বাট বাংলাদেশিদের নামটা ফলপ্রসূ করে প্রচার হয়েছিল। সো আমি আপনাদেরকে অনুরোধ করব যে সকল ভাইরা এখন ক্রোয়েশিয়ানে চিন্তা ভাবনা করবেন, অথেন্টিক মাধ্যম ছাড়া, অথেন্টিক কোম্পানি ছাড়া, স্কিল ওয়ার্কার ছাড়া, এই 3টা জিনিস যদি আপনার হাতে না থাকে তাহলে ক্রোয়েশিয়ার চিন্তা ভাবনা বাদ দেন। আরে ভাই আমি আপনাদেরকে বলে দিব যে ক্রোয়েশিয়া আপনি আসার দরকার নেই, এতে আমার কি ক্ষতি হবে। বা আমি আপনাকে বলে দেবো যে আপনি ক্রোয়েশিয়া আসেন, এতে আমার কি লাভ হবে। আমি কোনো ভিসার কাজ করি না, বাট আমি চেষ্টা করি আপনাদেরকে অ্যাডজেক্টলি যে ইনফরমেশন গুলা সেই জিনিসগুলা দেওয়ার জন্য, যাতে আপনি প্রতারিত না হন। সো এই 3টা জিনিস যদি আপনার হাতে থাকে, স্কিল ওয়ার্কার, ভালো মাধ্যম এবং ভালো কোম্পানি, তাহলে আপনি চোখ বন্ধ করে ক্রোয়েশিয়ার জন্য আবেদন করতে পারেন। আর যদি এই 3টা জিনিস আপনার না থাকে, নন স্কিল ওয়ার্কার, তো তাহলে আমি আপনাদেরকে বলবো যে অ্যাটলিস্ট একটু সময় ওয়েট করেন, এই সিজনাল ওয়ার্কের যে চাপটা সেটা চলে যাক, তারপরে ইনশাল্লাহ আপনারা একটা চিন্তা ভাবনা করতে পারেন। আর যে সকল ভাইয়েরা বিভিন্ন দিন থেকে আপনারা এম্বাসিতে ফাইল জমা দিয়ে বসে আছেন ভিসার জন্য, কারো 120 দিন, কারো 140 দিন বা কারো 150 দিন, সো সেই সকল ভাইদের উদ্দেশ্যে আমি বলবো যে আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের এই বিষয়গুলোকে ক্লিয়ার করব, কেন আপনাদের লেট হচ্ছে এবং আপনাদের কি করার দরকার, সেই সব বিষয় নিয়ে আমি ইনশাল্লাহ আমার পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সো ভিউয়ার্স, আজকের ভিডিওর বড় করব না, সবাই ভালো থাকবেন, প্রতারণার হাত থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।